প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের নেক্সাস টেলিভিশনের কেমন আছেন আজ শুরু করতে যাচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় উৎসবের শরীর ও মনের সুস্থতা। এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে এই ঈদের সময়টিতেও সময় দিয়েছেন অত্যন্ত দুজন পরিচিত মুখ এবং ব্যস্ত চিকিৎসক। প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই ডক্টর আয়েশা আক্তার, যিনি উপপরিচালক 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতাল। আসসালামু আলাইকুম আপা, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। আপনাকে ঈদ মোবারক এবং সবাইকে ঈদ মোবারক। ধন্যবাদ। এবং দর্শক, একই বিষয়ে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একজন অত্যন্ত প্রসিদ্ধ মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর হেলাল উদ্দিন আহমেদ, যিনি সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকাতে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। দর্শক, আজ প্রারম্ভের কথা আর না বাড়িয়ে আলোচনায় চলে যেতে চাই যে উৎসব নিয়ে। উৎসবের সময়গুলোতে কিন্তু আমরা সবসময় চেষ্টা করেছি কিছুটা হালকা আমেজে থাকবার জন্য। উৎসব নিয়েই কার কেমন ঈদ যাচ্ছে, চিকিৎসকদের, স্বাস্থ্যকর্মীদের সে জায়গাটি আলোচনা করবার, সেটিও হয়তো আলোচনায় উঠে আসবে। তার সাথে আমরা জেনে নিতে চাই এই উৎসবের সময়টুকুকে শরীর এবং মন কি করে আমরা ভালো রাখতে পারি। চলুন দর্শক, আলোচনা শুরু করি। আবার শরীর দিয়েই আজ আলোচনা শুরু করতে চাই যে ঈদের সময়টিতে আলোচনায় যাবার আগে ঈদ কেমন কাটছে সেই জায়গাটি জেনে নিতে চাই। জি, ধন্যবাদ। সবাইকে প্রথমে ঈদ মোবারক জানাচ্ছি। ঈদের সময় আসলে তো সবাই একটা উৎসবের আমেজ। সবাই যারা ঢাকা থাকছে, যারা নারীর টানে দেশে যাচ্ছে, তাদের পরিবার সব ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, এবং সেখানে একটা উৎসব, একটা আমেজ, একটা সুন্দর একটা পরিবেশ, সবার সাথে আত্মীয়তা, একটা বন্ধন, সেটা অবশ্যই একটা ভালো জিনিস। এবং সাথে হলো যে ঈদের সময়টা তো আমরা সবাই তো মিলে ভালোই থাকার চেষ্টা করি। কিন্তু আমাদের তো যারা ডাক্তার আছেন তাদের তো আসলে হাসপাতালে 24 ঘন্টা আসলে নজরদারির মধ্যে রাখতে হয়। সেখানে তো চিকিৎসক তো থাকে, সাথে কিন্তু খেয়াল রাখতে হয় যে রোগী একটা আসছে কিনা, সেই রোগীর কোনো সমস্যা হচ্ছে কিনা, সেই দিকটা কিন্তু আমরা নিশ্চিত করি যে প্রত্যেকটা পুরো বাংলাদেশেই জেলা হাসপাতাল, উপজেলা অথবা সরকারি পর্যায়ে আমাদের ঢাকা শহরে যেগুলো আছে, সবাই কিন্তু হাসপাতালের ডাক্তাররা থাকেন, ইমার্জেন্সি সেবাটা দিয়ে থাকেন, এবং সেটা আমাদের খেয়াল রাখতে হয় যাতে কোনো পেশেন্টের সমস্যা যাতে না হয় ঈদের সময়। সবাই মিলে কিন্তু যে হাসপাতাল, বাসা, পরিবার সব কিছু মিলে ঈদটা খুব ভালোই কেটেছে এবং আলহামদুলিল্লাহ ভালো আছি। অর্থাৎ আলোচনা থেকে যে বিষয়টি উঠে আসলো যে আপনার জায়গা থেকে বা চিকিৎসকদের জায়গা থেকে উৎসবের সময়টুকুতে কাজের পাশাপাশি পারিবারিক কিছু দায়িত্ববোধও বেড়ে যায়। সেই জায়গাটিতে আপনার কাছ থেকে মতামত নিতে চাই যে এটিতে একটু বাড়তি চাপও মনে হচ্ছে শুনতে, যে কাজের জায়গাটি হয়তো সবসময় উপস্থিত না থাকলেও নজরদারিতে রাখতে হচ্ছে, খোঁজখবর রাখতে হচ্ছে, সাথে সাথে পরিবারের আত্মীয় স্বজন সব মিলিয়ে মনে কোনো বাড়তি চাপ তৈরি করতে পারে কিনা এই উৎসবগুলো? না, অবশ্যই এটি কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। হোমস অ্যান্ড রাহি বলে দুইজন ব্যক্তি এই বিষয়টা নিয়ে গবেষণা করে একটি গ্লোবাল স্ট্রেস স্কেল যখন তৈরি করেন, তখন তারা কিন্তু দেখতে পান যে কোনো ধরনের উৎসব মানুষের মাঝে কিন্তু খানিকটা হলেও মানসিক চাপ তৈরি করে। তার মানে উৎসব কিন্তু আমাদেরকে শুধু আনন্দ দেয় না, উৎসব কিন্তু আমাদেরকে শুধু উপভোগ করতে শেখায় না, উৎসব কখনো কখনো আমাদের মনে একটা বাড়তি চাপ তৈরি করে। উৎসব মানেই বাড়তি কেনাকাটা, উৎসব মানেই বাড়তি খরচ, বাসায় রান্না করা, অতিথি আপ্যায়ন করা। অনেক সময় দেখা যায় যে বাইরে বেড়াতে যাওয়া, নিজেরা চলে যাওয়া, কোথাও যাওয়া, যারা ঢাকার বাইরে ঈদ করতে যাবেন তারা ঢাকার বাইরে যাবেন, তাদের যানবাহন, তারা কিভাবে যাবেন, কোথায় পৌঁছাবেন, ঢাকার বাসাটা কিভাবে থাকবে, সব কিছু মিলে উৎসব একদিকে যেরকম তার জন্য খুব আনন্দের, আরেকদিকে কিন্তু এটি একটু বাড়তি চাপও তৈরি করে মানুষের মধ্যে। এটি শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, সকল ক্ষেত্রে উৎসব একটু বাড়তি চাপ। এই বাড়তি চাপটাকে মেনে নিয়েই কিন্তু আমরা উৎসবের আনন্দে সামিল হচ্ছি। নিঃসন্দেহে খুব সুন্দর করে বললেন, এবং বৈজ্ঞানিক ভিত্তিও রয়েছে যে উৎসব আসলে কিছুটা বাড়তি চাপ তৈরি করতে পারে। এবার যদি আসি যে ঈদ কেমন যাচ্ছে সেই জায়গাটিতে। ঈদ আসলে বিগত বছরগুলোর মতোই যাচ্ছে, নতুন কিছু নয়। ঈদের ভেতরে যেমনটি আপা বললেন, একদিকে যেরকম আমার পারিবারিক দায়িত্ব কিছু থাকে, অফিস ছুটি থাকে, এটা একটা বিশেষ বিষয়। আমাদের অফিসটা ছুটি থাকে, আমাদের অফিসগুলো ছুটি থাকে, কিন্তু তারপরেও আপার মতো করে আমাদেরও কিন্তু হাসপাতালের দিকে একটা চোখ বা একটা কান একদিকে কিন্তু রাখতেই হয়। সেটা কিন্তু আমাদের সবসময় খোলা রাখতে হয়। যদি অফিস ছুটি, কিন্তু একটা চোখ একটা কান ওই দিকে আমাদের দিয়ে রাখতে হয়, সেইটা আমাদের একটা রাখতেই হবে। পাশাপাশি আমরা বলবো যে ঈদের এই ছুটিতে অন্তত পক্ষে একটা ভালো জিনিস আমরা পাই, যে পরিবারের সাথে কিছুটা বাড়তি সময় কাটানো, একটু গুণগত সময় কাটানোর সুযোগ আমরা পাই। সেটি অন্যান্য ঈদের মতোই আমাকে অনেকখানি আনন্দ দেয়। জি, নিঃসন্দেহে আসলে যারা ব্যস্ত রয়েছেন তাদের জন্য এই ছুটিটা উপভোগ্য পরিবারের অন্য সদস্যদের সাথে। ঈদের সময়ে আপনি দীর্ঘদিন ধরে সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে কাজ করে আসছেন এবং তত্ত্বাবধায়কের জায়গা থেকেও কাজ করেছেন। ঈদের সময় বাড়তি কি ধরনের স্বাস্থ্য সমস্যা হতে পারে, কোন কোন জায়গাগুলোতে নজর বেশি রাখা প্রয়োজন? জি, ধন্যবাদ। কারণ ঈদের সময় হয় কি যে
যেহেতু ফ্যামিলি সহ একসাথে ঈদ করছে, প্লাস কোরবানি ঈদে তো যেহেতু গরু খাসি সবাই তো আসলে এটা উৎসর্গ করছে, সেক্ষেত্রে যাদের প্রেশার আছে অথবা ডায়াবেটিস আছে অথবা না বুঝে দেখা যাচ্ছে বেশি খেয়ে ফেলে। উচিত হলো যে অল্প পরিমাণে খাওয়া, যেটা খাক না কোনো গরুর মাংস খাসির মাংস সেটা যাতে অল্প পরিমাণে খায়, কারণ যাদের প্রেশার ডায়াবেটিস এই যেটা খেয়াল রাখতে হবে যাতে অতিরিক্ত না খেয়ে অসুস্থ হয়ে না পারে। বেশিরভাগ ক্ষেত্রে বদহজম, ডায়রিয়া, পেটে ব্যথা করছে, এই সমস্যা নিয়ে কিন্তু হাসপাতালগুলোতে ভর্তি হতে আসে এবং দেখা যাচ্ছে যে রোগীগুলো কিন্তু প্রায় প্রচুর আসে এই সময়টায়, ঈদের সময়টাতে তার পেটে ব্যথা করছে, হঠাৎ করে তার প্যানক্রিয়াসের সমস্যা হতে পারে এবং তার গ্যাসের সমস্যা হচ্ছে, তার অস্থির লাগছে, বমি ভাব হচ্ছে অথবা অনেকে ডায়রিয়া দিয়ে শুরু হচ্ছে। তো অবশ্যই খেয়াল রাখতে হবে যে খাবারের দিকটা, কারণ ক্যালোরি পুষ্টিগত মানটা এটা খেয়াল রেখে তাকে খেতে হবে। এবং যারা বয়স্ক পেশেন্ট আছেন যাদের আগে থেকে হয়তোবা কিডনি সমস্যা অথবা তার ডায়াবেটিস, সেটাকে খেয়াল রাখতে হবে নিয়ন্ত্রণে আছে কিনা, এটা অবশ্যই দিয়ে খেয়াল রাখতে হবে। কারণ ঈদটা একটা আনন্দ জিনিস, যেহেতু আনন্দের মধ্যে যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে কিন্তু আনন্দটা অনেকটাই কিন্তু ম্লান হয়ে যায়। সেই আনন্দ যাতে সবসময় ভালো থাকতে পারে সেই দিকটা খেয়াল রাখতে হবে। ঈদের সময় যেটা হয় আসলে মানুষ যখন ঢাকার বাইরে যাচ্ছে বা বাইরে থেকে ঢাকায় আসছে তখন কিন্তু অ্যাক্সিডেন্টটা, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টটা খুব বেশি হয়। সেক্ষেত্রে হাসপাতালগুলো তো খোলাই আছে, তারপর বলবো যে একটু সাবধানে চলার জন্য, খাওয়া দাওয়া যখন সাবধানে করতে হবে, চলাফেরা সবটুকু মিলে যাতে মানে ভালো থাকা যায় সেই দিকটা আসলে মাথায় রাখা সবারই দরকার, সবারই দায়িত্বের মধ্যে পড়ে। তাছাড়া তো হাসপাতাল খোলা আছে, চাইলে কিন্তু আমরা চিকিৎসাটা দিতে পারছি, কিন্তু চিকিৎসা যাওয়ার আগে যদি সুস্থ থাকা যায় নিজে নিজে তাহলে কিন্তু অনেকটা তার উপর লোডটা অনেকটা কমে যাচ্ছে এবং সে ভালোভাবে ঈদটাকে উদযাপন করতে পারবে নিঃসন্দেহে। এবং আপনি যে বিষয়টি বলছিলেন যে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো এই সময়টিতে আমাদের হয়তো রোটা করে কারো না কারো ডিউটি থাকছেই, অর্থাৎ আমার দর্শকদের সবার আগে সেবার জন্য তো কিন্তু হলো যে দর্শকদের এতটুকু বার্তা পৌঁছাতে চাই আসলে কোনো চিকিৎসা প্রতিষ্ঠান বা হাসপাতাল আসলে বন্ধ নেই, হয়তো নিয়মিত যে ধরনের স্টাফ থাকেন তার থেকে কম স্টাফ থাকছেন, কিন্তু হাসপাতালের জরুরি সেবা এবং হাসপাতালের বহির্বিভাগ, অন্তঃবিভাগ সবগুলোই খোলা থাকছে। আপনি বলছিলেন যে এই আনন্দটুকু আসলে সচেতনতার সাথে আনন্দ করতে হবে যাতে বাড়তি কোনো ঝুঁকিতে না পড়ে আমাদের আনন্দ নষ্ট না হয়ে যায়। আপনার প্রতিষ্ঠান সম্পর্কে, ঈদের সময় আপনি দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে কর্মরত রয়েছেন এবং সেবা দিয়ে আসছেন। আপনার প্রতিষ্ঠানটিতে আমার দর্শকদের জানানোর জন্য আমি জানতে চাই যে এই সময় যদি কেউ মানসিকভাবে তীব্র অসুস্থতার সম্মুখীন হন, তিনি কি গেলে পর্যাপ্ত সেবা পাবেন? অবশ্যই পর্যাপ্ত সেবা পাবেন এবং বিগত বছরগুলোর মতো এবছরও প্রত্যেকটি ছুটির দিন, ঈদের দিন সহ আমাদের হাসপাতালের জরুরি বিভাগ, অন্তঃবিভাগ সব কিন্তু খোলা, এমনকি ঈদের আগের দিন আমাদের বহির্বিভাগও কিন্তু খোলা। অর্থাৎ আমাদের সকল সেবা প্রায় নিয়মিত পর্যায়ে রয়েছে এবং আমাদের এই হাসপাতালে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে যারা আমাদের বহির্বিভাগে কাজ করেন তারা প্রত্যেকেই কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক, অর্থাৎ শুধুমাত্র মেডিকেল অফিসার নন, আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা বহির্বিভাগে সবসময় সেবা দিয়ে থাকেন এবং প্রতিদিন এমনকি ছুটির দিনেও এমনকি অন্যান্য বন্ধের দিনগুলোতেও একজন করে বিশেষজ্ঞ চিকিৎসক, আমাদের অধ্যাপক, সহযোগী অধ্যাপক তারা কিন্তু অন কলে থাকেন এবং প্রায়শই তারা সন্ধ্যাবেলা কিন্তু হাসপাতালে রোগীগুলো দেখতে যান। ফলে আমরা বলবো যে আমাদের হাসপাতালের যে সার্ভিস তা পুরো দমেই চালু আছে এবং যদি কারো কোনো ধরনের মানসিক সমস্যা হয়েই যায়, আমরা চাই না কারো হোক, তবে যদি কারো হয়েই যায় সেই ধরনের কোনো সমস্যায় কিন্তু অবশ্যই জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট 24 ঘন্টা তার সেবার দরজা খোলা রেখেছে। নিঃসন্দেহে আমার অত্যন্ত আশাব্যঞ্জক একটি খবর যে আসলে অনেক সময় আমরা সাধারণ মানুষের জায়গা থেকে অনেকে ভেবে থাকি যে ঈদের বন্ধের ভিতর হাসপাতালে যাব, চিকিৎসক পাবো কি পাবো না, সেবা পাবো কি পাবো না, এই বিবেচনায় অনেকে তো জরুরি প্রয়োজনেও হাসপাতালের কাছে যাচ্ছে না, সে ভাবছে বন্ধ শেষ হলে যাবে। আসলে তেমনটি ভাবার কোনো সুযোগ নেই, ঈদের সময়টিতে চিকিৎসকরা রয়েছেন সেখানে চিকিৎসা দেবেন। প্রত্যেকটা জায়গায় শুধু মানে ঢাকা শহরে না, উপজেলা লেভেলে প্রান্তিক পর্যায়ে কিন্তু আমাদের সব জায়গায় কিন্তু এইভাবে টায়ারগুলোকে কিন্তু আলাদা করে ডাক্তাররা থাকছে যারা সেবার জন্য, বন্ধের দিনও কিন্তু আমরা সেবা দিই। অর্থাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যে জায়গাগুলো রয়েছে প্রতিটি থানা উপজেলা পর্যায়ে সেখানেও চিকিৎসক থাকছেন, যে কোনো জরুরি বিষয়ে যে কোনো পেশেন্টের সেবা অবশ্যই পাবে। জি, যে জায়গাটিতে আসছিলাম, আপনি বলছিলেন যে এই সময়টিতে এবং বর্তমান সময়ে গত 2-3 সপ্তাহ ধরেও কিন্তু আমরা দেখছি যে বিশেষ করে ঢাকা শহরের কথা বলতে পারছি, অন্যান্য জায়গাতেও আমার ধারণা হয়তো একই বিষয়টি ঘটছে যে ডায়রিয়ার প্রকোপ খুব বেড়ে গিয়েছে। এই সময়টিতে যদি কেউ ডায়রিয়াতে আক্রান্ত হয় তার ক্ষেত্রে আসলে ঘরে সে কি করে নিজের যত্নটুকু রাখতে পারে সে জায়গা সম্পর্কে কিছু বার্তা নিতে চাই। আচ্ছা, যেহেতু হলো যে এই গরমের সময়টা আপনি জানেন যে মাঝে তো গত মাসে বা এপ্রিলের দিকে তার আগে মাসে তীব্র গরম ছিল এবং তখন এই সময়টা কিন্তু রোটা ভাইরাসের প্রাদুর্ভাবটা বেশি দেখা যায় এবং পানিবাহিত রোগটা কিন্তু বেশি হয়, কারণ যারা বাইরে আসলে খাচ্ছে, আমরা কিন্তু অলরেডি সব জায়গায় বলে আসছি যে
নিজে কিন্তু দেওয়া আছে যে আপনার পানি যখন খাবেন বিশুদ্ধ খাওয়া পানিটা খেতে হবে, বাড়ি যখন পানিটা খাচ্ছে সেটা কিন্তু বিশুদ্ধ কিনা খেয়াল রাখতে হবে। বিশুদ্ধ পানিটা না খেলে অনিরাপদ যদি পানিটা খায় সেখান থেকে ডায়রিয়া কিন্তু হচ্ছে, সাথে অন্যান্য পানিবাহিত রোগগুলো হচ্ছে। এই কারণে যখনই বাইরে বের হচ্ছে তখন হয়তো পারলে বাসা থেকে পানির বোতলটা নিয়ে গেলো, এবং পানিটা যদি বাইরেও খায় সেক্ষেত্রে পানিটা নিরাপদ কিনা সেটা দেখে নিতে হবে। যে বার্তাটি উঠে আসলো যে যদি কারোর কোনো কারণে হয়ে যেয়ে থাকে ডায়রিয়া বা বমি, পানির শূন্যতা যাতে না হয় সেই জায়গাটি বিশেষ নজর রাখতে হবে, অন্যথায় জটিলতা তৈরি হবে। মানসিক স্বাস্থ্যের বিষয়ে একটি জায়গাতে আমরা কখনো কখনো এরকম আমাদের পরিবারের ভিতরে, সমাজে, প্রতিবেশী বা কলিগদের ভিতরে পাই যে বিশেষ করে ইয়াং ফিমেলদের কোনো কারণে যদি সে কিছুটা বেশি স্ট্রেসে পড়ে, পরিবারের সদস্য অথবা বন্ধুবান্ধব, আপনজনের কাছ থেকে হঠাৎ করে দেখা যায় যে তীব্র রকমের, আমরা কখনো কখনো এরকম রোগী জরুরি বিভাগে পাই যে তীব্র শ্বাসকষ্ট নিয়ে সে হাসপাতালে ভর্তি হয়েছে, এবং শ্বাসকষ্টটুকু দেখে তার চারপাশের মানুষজনও খুব পেরেশানিতে পড়ে যান যে মেয়েটি হঠাৎ করে এত শ্বাসকষ্ট হচ্ছে। তো জরুরি বিভাগে গেলে হয়তো চিকিৎসক যথারীতি তার শারীরিক কারণগুলো আগে দেখে নেবার চেষ্টা করেন যে তার ভিতর কোনো শারীরিক কারণে শ্বাসকষ্ট হচ্ছে কিনা। তার ভিতর কিন্তু কখনো কখনো আমরা শুনি যে চিকিৎসক বলছেন যে না, তার শারীরিক কোনো কারণ তিনি পাচ্ছেন না, যে শ্বাসকষ্ট হলে আমরা সাধারণ মানুষের জায়গা থেকেও যদি বুঝি ফুসফুস, হার্ট, রক্তশূন্যতা এই জাতীয় ঘটনাগুলো তার ক্ষেত্রে নেই, এবং অক্সিজেনের কোনো ঘাটতিও দেখা যাচ্ছে না, কিন্তু তার শ্বাসকষ্ট তো কমছে না। এটি নিয়ে কিন্তু পরিবার বা স্বজন যারা তার চারপাশে থাকে তারা খুব উদ্বিগ্ন হয়ে যায়। কি কারণে এমনটি হতে পারে তাদের ধারণা থাকে অনেক সময় যে অ্যাটেন্ডিং ফিজিশিয়ান, তার ধারণা থাকে যে এটি হয়তো মানসিক চাপ থেকে হয়েছে। আমার ধারণা এ বিষয়ে আলোচনা করবার জন্য বা আমাদেরকে আলোকপাত করবার জন্য আপনি একজন যথার্থ ব্যক্তি, আমাদের একটু পরামর্শ দেন যে আসলে কি সত্যিই তাই মানসিক কারণে কি এমনটি হতে পারে? জি অবশ্যই। প্রথমে কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে এরকম শ্বাসকষ্টের রোগী যখন আসবে, আপনি যেমনটি বললেন তার অক্সিজেনের মাত্রা ঠিক আছে কিনা, ফুসফুসে কোনো সমস্যা আছে কিনা, হৃদযন্ত্রের সমস্যা আছে কিনা, এটিকে আগে এক্সক্লুড করে নিতে হবে। যখন আমরা দেখতে পাবো এই ধরনের শারীরিক কোনো কারণে তার এই শ্বাসকষ্টটি হচ্ছে না, এবং তার বয়স এবং কিছু পরম্পরার কিছু ঘটনা যখন আমরা শুনবো, তার বাসার কিছু বিষয়, তার সাথে থাকা মানুষদের কাছ থেকে, তখন কিন্তু আমরা ধরে নিব এটি মানসিক কারণে হতে পারে। এবং এটির নাম হচ্ছে কনভার্সন ডিসঅর্ডার, মানে কনভার্টেড হয়ে যায় অনেকটা, শারীরিক সমস্যায় কনভার্টেড হয়ে যায় তার মানসিক চাপটি। তার চাপটি কিন্তু মানসিক, মনের ভেতরে, কিন্তু প্রকাশ পায় শরীর দিয়ে। এবং এটি শুধু শ্বাসকষ্ট নিয়ে নয়, এটি অনেক সময় খিঁচুনির আকারে আসতে পারে, হাত পায়ের কোনো একটি অংশ বা অঙ্গ অবশ আকারে আসতে পারে, সে হঠাৎ করে কথা বন্ধ হয়ে যেটাকে আমরা এক ধরনের সাইকোজেনিক অ্যাফাসিয়া বলি সেরকম হয়ে আসতে পারে। হঠাৎ করে আরও তীব্রতমভাবে সে সকালে ঘুম থেকে উঠে বলতে পারে আমি চোখে দেখছি না, কিন্তু চোখের ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে সার্বিক বিবেচনায় সব কিছু দেখলেন তার চোখের সকল কিছু ঠিক আছে। অর্থাৎ নানা রকমভাবে শারীরিক কিছু গুরুতর লক্ষণ নিয়ে সে চিকিৎসকের সামনে উপস্থিত হতে পারে, যার সবচেয়ে বেশি হচ্ছে শ্বাসকষ্ট নিয়ে অথবা এক ধরনের খিঁচুনি নিয়ে, যেটাকে আমরা বলি সিউডোসিজার, সেটা নিয়ে উপস্থিত হতে পারে। তো এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে যেটা বললাম, মনের উপর তীব্র একটি চাপ থাকে, তার একটি কনফ্লিক্ট থাকে তার ভেতরে, এবং সেই কনফ্লিক্ট বা চাপ সে কিন্তু কাউকে বলতে পারছে না, তার ভেন্টিলেশনের জায়গাটি নেই। কিন্তু যেই কারণে কনভার্সন ডিসঅর্ডার হয়েছে সেই কারণের উপর যদি আমরা বেশি কাজ করি পরবর্তীতে, তাহলে কিন্তু ভবিষ্যতে তার এই কনভার্সন ডিসঅর্ডার হওয়ার বা এই এক ধরনের সিউডোসিজার বা যেটির আসলে শ্বাসকষ্ট যার কোনো শারীরিক ভিত্তি নেই, সেটি হবার প্রবণতা কিন্তু কমে যাবে। তবে মনে রাখতে হবে একটি জিনিস, ঝড়ে কিন্তু সব গাছ পড়ে না। ফলে যেই কারণটিতে তার এই শ্বাসকষ্টটি হয়েছে বা কনভার্সন ডিসঅর্ডার হয়েছে, সেই কারণে কিন্তু আরেকজনের যে সবসময় হবে তা কিন্তু নয়। এটি প্রত্যেকের উপর ব্যক্তি নির্ভর, কার হবে, কার ব্যক্তিত্বের ধরন কীরকম, এটির উপর ভিত্তি করে আমাদের মনে রাখতে হবে এই কনভার্সন ডিসঅর্ডারের নির্ণয় এবং চিকিৎসা তার উপর ভিত্তি করেই করতে হবে। অত্যন্ত সহজ করে সাবলীলভাবে আপনি তুলে ধরলেন বিষয়গুলো। এই বিষয়ে আরও কিছু প্রশ্ন আপনার কাছে আমার জানবার রয়েছে, তার আগে আপার কাছ থেকে শারীরিক কিছু সমস্যার সমাধান নিয়ে নিই। যে জায়গাটি আপা বলছিলেন যে এই সময়টিতে রোটাভাইরাস জনিত ডায়রিয়ার প্রকোপ হচ্ছে, এবং আপনি বলছিলেন যে পানির স্বল্পতা হলে নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে, শরীরের লবণগুলো তারতম্য হতে পারে, কারো কারো কিডনি নষ্ট হয়ে যেতে পারে। পানি শূন্যতার ব্যবস্থা বাসা থেকেই শুরু করতে হবে। এর সাথে সাথে আপনি বলছিলেন যে রিচ ফুড খাওয়ার প্রবণতাটাই উৎসবে আমাদের সমাজে কিন্তু বেড়ে যায়, যে সঙ্গত কারণে আমরা হয়তো কোরবানির ঈদে গরু খাসি তো খাচ্ছি, সাথে নানা ধরনের মিষ্টান্ন খাবার, এই খাবারগুলো খাচ্ছি। এই জায়গাটিতে আপনি কি মনে করেন যে আমাদের সচেতনতাটুকু কীরকম হওয়া উচিত, বিশেষ করে যাদের ক্ষেত্রে অন্যান্য রোগ ব্যাধি রয়েছে, যে দীর্ঘমেয়াদী কিডনি রোগ রয়েছে অথবা ডায়াবেটিসটি হয়তো নিয়ন্ত্রণে থাকছে না,
উচ্চ রক্তচাপ রয়েছে, তাদের জন্য বিশেষ কোনো বার্তা রয়েছে কিনা? ধন্যবাদ। সচেতনতার কোনো বিকল্প তো আসলে নাই, সচেতন হতেই হবে, এটার কোনো বিকল্প রাস্তা এখনও খুঁজে বের করা হয়নি। কারণ প্রতিরোধ কিন্তু সবার আগে। একটা তো রোগ হয়ে গেলে সেটা তো চিকিৎসা তো আছে, কিন্তু যাতে না হয়, ওই পর্যন্ত যেতে না হয়, সে কারণে কিন্তু আগে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত। জানি যে আমরা এই সময় হলো ঈদের সময় সবাই তো বাসায় রান্না হচ্ছে, রিচ ফুড টাইপের খাবার, খাসি গড়ে এবং সবাই দেখা যাচ্ছে খাচ্ছে, কিন্তু সেই খাবারের মানটা যদি, পরিমাণটা যদি ঠিক মতো খাওয়া হয় তাহলে কিন্তু সমস্যাগুলো হয় না। হ্যাঁ, অনেক বাসাতে বেড়াতে গেলো, এই সময় তো সবাই আসলে সবার কাছে বেড়াতে যাচ্ছে, বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনদের কাছে, সেক্ষেত্রে খাবারটা কিন্তু বেশি খেয়ে ফেলছে, কিন্তু এই খাবারটা খেলে যে তার সমস্যা দেখা দিচ্ছে, যাদের প্রেশার আছে হঠাৎ করে কিন্তু বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে খাবারটা আমি অল্প পরিমাণে খাবো, এবং বেশি খাবার একসাথে খেলে কিন্তু সমস্যা দেখা দেয়, সহজে কিন্তু হজম হতে চায় না। আর যেহেতু এখন গরমের সময় বেশি খাবার খেলে কিন্তু হজম হতে অনেক সমস্যা দেখা দেয়। আর যাদের কিডনির সমস্যা তাদের ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে যে কিডনি যাদের বেশি বেড়ে গিয়েছে তাদের ক্ষেত্রে পানিটাও কিন্তু আবার বেশি পরিমাণ পানি খাওয়া যাবে না। ওই পানিটার পরিমাণটা কিন্তু আবার ঠিক করা থাকে যে আসলে কোন কোন পেশেন্টের জন্য কী পরিমাণ পানি। আদার সবার জন্য কিন্তু পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে বলবো যে 12 থেকে 14 গ্লাস সারাদিনে পানি খাওয়াটা খুব দরকার, কারণ এই পানিটাই কিন্তু আমাদের বডির তাপমাত্রার ভারসাম্যটা রক্ষা করে। কারণ এই হট ওয়েদারের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে এই পানিটাই কিন্তু আপনার বডিটাকে ঠিক রাখে। শুরুতে পানিটা বিশুদ্ধ খাওয়া পানি খেতে হবে, সাথে যে খাবারটা খাচ্ছেন না কারণ সেটার মধ্যে ক্যালোরি পুষ্টিগত মানটা দেখতে হবে, এবং সাথে শাকসবজি, ফলমূল, এগুলো আসলে কিন্তু এখন গরমের সময় এই সিজনে কিন্তু অনেক দেশীয় ফল পাওয়া যাচ্ছে, সেগুলো কিন্তু অবশ্যই খেতে পারবে। কিন্তু সেই ক্ষেত্রে যারা ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে মিষ্টিটা কিন্তু একদমই পরিমাণটা কমিয়ে আনতে হবে, নয়তো হুট করে এই সময় দেখা যাচ্ছে কারো কারো হাইপারগ্লাইসেমিয়া, বিভিন্ন টাইপের কিন্তু সমস্যা দেখা যেতে পারে। তো এই জটিলতাগুলো যাতে তৈরি যাতে না হয় আগে থেকে নিজেকে সাবধানে রাখতে হবে, এবং অবশ্যই ডায়রিয়া হয়ে গেলে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেবে, কারণ কতটুকু তাকে ওরসালাইন খেতে হবে অনেকে বুঝে না, 500 ml এর মধ্যে যে একটা ওরসালাইন পুরো প্যাকেটটা নিতে হয় সেটা অনেকে বুঝে না, অনেকে একটা গ্লাসের মধ্যে পুরো প্যাকেটটা। এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কি করে ওরসালাইন বানানো যেতে পারে এবং কতক্ষণ সেটি রাখা যেতে পারে আমি আপনার কাছ থেকে অবশ্যই শুনবো বিস্তারিত। তার আগে যেতে হচ্ছে একটি বিরতিতে। দর্শক, আজ ঈদের ভেতর আলোচনা হচ্ছে উৎসবের শরীর ও মনের স্বাস্থ্য, এই জায়গাটি নিয়ে আলোচনায় সময় হলো বিরতি থেকে এসে আমরা আবার আপনাদের সাথে ঈদের সময়টিতে স্বাস্থ্য এবং মন কি করে ভালো রাখতে পারি সে জায়গাটি জেনে নেব। দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আজ এই ঈদের সময় কিন্তু আমরা কথা বলছি উৎসবে শরীর ও মনের সুস্বাস্থ্য, এই জায়গাটি নিয়ে আলোচনা কিন্তু বেশ কিছু দূর এগিয়েছে। আমাদের সম্মানিত অতিথিদের ঈদ কেমন গেল সে যাত্রা থেকে শুরু করে আমরা বেশ কিছু কমন বিষয় আলোচনায় নিয়ে এসেছি। সামনে আরও আলোচনা রয়েছে, সাথেই থাকুন। যে জায়গাটিতে আপা বিরতির আগে আপনি কিন্তু খাদ্যাভ্যাসে অনেক কিছু বিধিনিষেধ দিচ্ছিলেন, এটি শুনেও তো কারোর ভিতর মানসিক চাপ হতে পারে, সে জায়গা থেকে আপনার কি মন্তব্য? না, অবশ্যই বিধিনিষেধের কথা যখন আমরা শুনবো, এবং আমরা তো উৎসবে বা এই ধরনের ঈদ উৎসবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু খাওয়ার জন্য আমাদের একটা আকাঙ্ক্ষা থাকে যে খাওয়া কিন্তু উৎসবের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, খাওয়া দাওয়া ছাড়া উৎসব আসলে শেষ হয় না, সম্পন্ন হয় না। সেই জায়গাটাতে বিধিনিষেধ যখন খুব বেশি বেশি আসতে থাকে তখন কিন্তু মনের উপর একটা চাপ পড়ে। তখন মানসিক স্বাস্থ্যের জায়গা থেকে আমরা বলবো যে বিষয়টিকে বিধিনিষেধ না দিয়ে নেতিবাচকভাবে উপস্থাপনা না করে আমরা তাকে বরং উৎসাহিত করতে পারি আপনি এই পরিমাণে খাবেন। তখন আমরা তার এফার্ট মানে খুব পজিটিভলি তাকে অ্যাসার্টিভলি বলতে পারি যে আপনার এই পরিমাণ মাংস খাওয়া খুব জরুরি, এই পরিমাণ তরকারিটা খাওয়া জরুরি, এই পরিমাণে মিষ্টান্ন খাওয়া জরুরি। তখন তিনি ভাববেন যে তার জন্য একটি বরাদ্দ আছে, আমার জন্য একটি বরাদ্দ আছে। আর যখন আমি বলবো যে খাবেন না, তখন কিন্তু আমার মধ্যে একটা নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হবে এবং আমার মধ্যে কিন্তু মানসিক চাপ বাড়তে থাকবে। কিন্তু আসলে বিষয়টির সত্যতা রয়েছে যে যারা দীর্ঘদিন ধরে এই দীর্ঘমেয়াদী রোগগুলোতে ভুগছেন তারা কিন্তু এই বিধিনিষেধগুলো তাদেরকে আপসেট করে তুলতে পারে। বাট এই বিধিনিষেধের প্রয়োজন রয়েছে, তা না হলে তো স্বাস্থ্য ঝুঁকি তৈরি হবে। কিন্তু আসলে আমাদের এমন ভাবেই তাদের সামনে আনতে হবে যাতে তারা খেতে নিষেধ কিন্তু কারোর ক্ষেত্রে করা হয়নি, পরিমাণ মতো খেতে হবে, মানে যার যতটুকু প্রয়োজন ততটুকু। যেমন এই যেতে হলো যে কোরবানি ঈদ, গরু খাসি তো হচ্ছে যাবেই, সেক্ষেত্রে হলো খাবে, কিন্তু সেখানে 2-3 টুকরা ছোট ছোট পিস করে বা গরু বা খাসি খেলো, কিন্তু অনেক আছে একদম এক বাটি খাচ্ছে, অনেক এরকম আছে কিন্তু এক বাটি করে নিয়ে খাচ্ছে। সেক্ষেত্রে না, পোলাওটা নিল বা ভাতটা নিল, সাথে 2-3 টুকরা মাংস মানে দুপুরে খেলো বা রাতে খেলো, কিন্তু সেটাকে একটু গ্যাপ দিয়ে দুপুরে অল্প খেলো, রাতে অল্প খেলো, মাঝে হয়তো শাকসবজি, তারপরে সালাদ এগুলো থাকলো, তাহলে কিন্তু সমস্যা হয়
হয় না। আর পানির ক্ষেত্রে বলেছি যে কিডনি পেশেন্টের ক্ষেত্রে, অনেক পেশেন্টের ক্ষেত্রে সেটা পানির জন্য বলেছি, কিন্তু বাকি সবার জন্য বলছি খাবে, কিন্তু পুষ্টিকর খাবার এবং সেটা পরিমাণ ক্যালোরি ঠিক রেখে খেতে হবে। বেশি কিন্তু খেয়ে ফেলে সবার জন্য ক্ষতিকর। উৎসবটা কিন্তু আসলে উৎসবের সে আমেজটা কিন্তু আসলে তখন নষ্ট হয়ে গেলে, একজন অসুস্থ হয়ে পড়লে কিন্তু সবার জন্য সেটা কষ্টকর হয়ে যায়। আমরা চাই সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক এবং পরিমাণ মতো পুষ্টিকর খাবার সবাই খাক। অনেক ধন্যবাদ। আপনার কাছে যে জায়গাটি জানতে চাই, যে আমরা প্রথমে যে বলছিলাম যে কখনো কখনো যে শ্বাসকষ্ট বা খিঁচুনি নিয়ে মানসিক কারণে রোগীরা আসছে, আমার কিছু অভিজ্ঞতা হয়েছে এমন যে কখনো কখনো পরিবারের সদস্যরা, চিকিৎসক যখন পরিবারের লোকদেরকে বললেন যে এটি আসলে তার মনের চাপের একটি শারীরিক বহিঃপ্রকাশ, এই বিষয়টি কেউ কেউ এমনভাবে দেখছেন যে সেই রোগী বা রোগিনী অ্যাটেনশন পাবার জন্য ইচ্ছাকৃতভাবে এমনটি করছে। কখনো কখনো দুর্ভাগ্যজনকভাবে আমি এটি দেশেও দেখেছি, বিদেশেও দেখেছি, স্বাস্থ্যকর্মীদের ভিতরেও এই সচেতনতার ঘাটতিটুকু রয়েছে। তারাও হয়তো ভাবছে এটি ইচ্ছাকৃতভাবে অন্যর কাছ থেকে একটু অ্যাটেনশন পাওয়ার জন্য করছে। বিষয়টি কি আসলে সেই রকম? একদমই নয়। এটি কিন্তু সে অবচেতন মনে সে করতে বাধ্য হয়, মানে সে কিন্তু করতে চায় না এবং মোটেই সে অ্যাটেনশন সিকার নয়, অর্থাৎ সে অ্যাটেনশন পাওয়ার জন্য করছে না। তার ভেতরের যে উদ্বিগ্নতা, তার ভেতরের যে অ্যাংজাইটি, তার ভেতরের যে মানসিক চাপ, সেটি কিন্তু এটি করার মধ্য দিয়ে খানিকটা প্রশমিত হচ্ছে। তার মানে তার অবচেতন মন তাকে একদিক দিয়ে কিন্তু প্রোটেক্ট করছে, তার অ্যাংজাইটি থেকে, তার মানসিক চাপ থেকে তাকে রক্ষা করছে এই শ্বাসকষ্ট এবং এই খিঁচুনির মধ্য দিয়ে। বলে সে কিন্তু সত্যিকার অর্থে সচেতনভাবে অন্যকে দৃষ্টি আকর্ষণ করবার জন্য এই কাজগুলো কখনোই করছে না। ফলে চিকিৎসক এবং তার অভিভাবক উভয়কে এটি মনে রাখতে হবে, এই যে যেটিকে আমরা বলছি কনভার্সন ডিসঅর্ডার, অতীতে আগেকার দিনে কিন্তু এটাকে বলা হতো হিস্টেরিয়া। এক সময় এই নামকরণটি আর এখন বাতিল হয়ে গিয়েছে, এখন বলে কনভার্সন ডিসঅর্ডার। এটি কিন্তু মোটেই ভান নয়, অভিমান নয় বা কোনো অভিনয়ও নয়, সে কিন্তু সম্পূর্ণভাবে তার অবচেতন মন থেকে এটি সে করছে। সুতরাং তার প্রতি কখনো কখনো আমরা দেখেছি কোনো স্বাস্থ্যকর্মী সচেতনতার অভাব থেকে তাকে কিন্তু অনেক সময় শাস্তিমূলকভাবে তাকে ইঞ্জেকশন দিয়ে থাকেন, নাকে নল দিয়ে থাকেন, স্যালাইন দিয়ে থাকেন, এই ধরনের কাজগুলো করে থাকেন। কখনো কখনো এগুলো করা থেকে কিন্তু আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে, তাকে প্রকৃত চিকিৎসার মধ্যে নিতে হবে। এবং আপনি বলছিলেন একটি বিষয় যে এই ক্ষেত্রে কখনো কখনো যাদের, বিশেষ করে শহরাঞ্চলের বাইরের যারা, তারা কেউ কেউ কিন্তু অনেক সময় জিন ধরেছে বলে সেটা কিন্তু বেশি করে থাকে প্রত্যন্ত অঞ্চলে, কিন্তু আসলে এটা এখনো করছে। আমি দেখছি যে কেউ হয়তো মানসিক রোগে ভুগছে, এরকম টাইপ হিস্ট্রি হচ্ছে না, নিয়ে যাচ্ছে তারা কবিরাজের কাছে গেলে সেই ঝাড়ফুঁক করলেও ভালো হয়ে যাবে, কিন্তু এটা আরো খারাপের দিকে যাচ্ছে। কিন্তু কারণ যেহেতু ডাক্তার আছে, পাশেই কিন্তু ডাক্তাররা আছে মানসিক রোগের চিকিৎসা করার জন্য, কিন্তু সব জায়গায় ব্যবস্থাপনা আছে, প্রায় ঢাকা শহরে তো আছে। সেক্ষেত্রে কেন ডাক্তার কাছে যাবে না, যেটা সহজে আমি পাচ্ছি সেটা কেন নেব না? এই জায়গাটিতে আসলে আমার একটু বলবার রয়েছে। সাধারণ মানসিক চিকিৎসকের শরণাপন্ন হওয়া, এটি কিন্তু আমাদের সমাজে এখনো খুব, আমরা কিছুটা কেউ সমাজে অনেকেই নেতিবাচক দৃষ্টিতে দেখেন। একটি সময়, আমার ধারণা 20-25 বছর আগে তো মানসিক চিকিৎসকের কাছে কেউ গেলে এটি আসলে তার বন্ধুকে বা পরিবারের অন্য সদস্যকেও কেউ জানাতে চাইতো না। সেই জায়গাটি থেকে আমরা উত্তরণ করছি। তবে আপনি কি মনে করেন এই জায়গাটিতে আমাদের এই ট্যাবুর জায়গাটি কিভাবে আরো আমরা ওভারকাম করতে পারি? আসলে এটা মানসিক, আসলে আমাদের যে মানসিক সমস্যাগুলো যেগুলো আগে থেকে ছিল অনেক মানুষের মধ্যে, গ্রামাঞ্চলে এখন আছে, যে একটা পরিবর্তন করতে হবে। কারণ আমরা এখন স্মার্ট বাংলাদেশে কিন্তু আমরা পদচারণা করছি। সেক্ষেত্রে সবাইকে আসলে এই 2024 সালে এসে আসলে ওই টাইপের, যে আমরা এখন বলি যক্ষা, যদি বলি যক্ষা নিয়ে কিন্তু আগে অনেক ছিল, এখনও কিছু কিছু কিন্তু আছে যে যক্ষা রোগগুলো বলতে চায় না, কিন্তু আমরা যত বেশি আর আমাদের রোগগুলোকে বলবো ততই আমরা আসলে সুস্থ হতে পারবো। কোনো জিনিসকে অবহেলা করা ঠিক না। মানুষের রোগ হতেই পারে, কিন্তু মানুষ অন্যভাবে দেখা যে আচ্ছা ও মনে হয় মেন্টাল সমস্যা, ওর কাছে একটু দূরে থাকতে হবে, যক্ষা একটু দূরে থাকতে হবে, এগুলো আসলে একদমই ঠিক না। আমাদের আসলে প্রথমত মানুষ হিসাবে আমাদেরকে মানুষ মনে করতে হবে। সবাইকে বলবো যে নিজেকে মানুষ হিসাবে সঠিকভাবে উপস্থাপন করুন এবং অন্যের ভালোটা চান, নিজের ভালোটা করুন, পরিবারের ভালো চান, দেশের ভালো চান। কোনো কিছু নিয়ে আসলে লুকানো কিছু নেই। যেমন কোভিডের সময় কিন্তু আমরা দেখেছি যে প্রথম যখন আমাদের কোভিডটা আসলো, অনেকে কিন্তু বলতো না তার কোভিড হয়েছে, ঘরের মধ্যে লুকিয়ে থাকতো। পরে কিন্তু আস্তে আস্তে করে বলতে শুরু করলো যে না, আসলে এটা তো রোগটা যখনই আমি কাউকে বলবো তখন তো চিকিৎসাটা হবে, আমি সেভ হবো, আমার পরিবার সেভ হবে, দেশটা সেভ হবে। তো সেই হিসাবে যদি আমাদের মেন্টালিটি যদি উদার হয়, উদারতা তো
আসলে হতেই হবে। একটা দেশকে যখন আমি উন্নত দেশে পরিণত করবো তখন কিন্তু সবাইকে একসাথে কাজ করতে হবে। কারো রোগটাকে অবহেলা করা যাবে না, কাউকে নিয়ে আসলে খারাপ কথা বলা ঠিক না, এবং অন্য দৃষ্টিতে দেখারও কোনো অবকাশ নেই। যদি আমরা মানুষ হিসেবে একসাথে যদি চলাফেরা করি, আমাদের উচিত সবাইকে সহায়তা করা, সাহায্য করা, একে অন্যের দুঃখে পাশে থাকা। নিঃসন্দেহে অনেক ধন্যবাদ। এই যে প্রশ্নটি আমি আপনার কাছে করেছিলাম যে মানসিক, আপনাদের কাছে যখন রোগীরা যায়, যেমন কোনো রোগী যদি হৃদরোগ বিশেষজ্ঞর কাছে যায়, তিনি হয়তো সেটি খোলামেলায় আরেকজনকে বলছেন আমি কার্ডিওলজিস্টের কাছে গিয়েছিলাম, মেডিসিন বিশেষজ্ঞর কাছে গিয়েছে বলছে, তো আপনাদের কাছে গেলে সবাই এই বিষয়টি লুকিয়ে রাখতে কেন চায়? এটি হচ্ছে মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের একটি ভ্রান্ত ধারণা বা এক ধরনের ট্যাবু বা এক ধরনের আমরা বলি যে ভ্রান্ত বিশ্বাস আমাদের মধ্যে রয়েছে যে মানসিক রোগের কথা কাউকে বলা যাবে না। এটি স্টিগমাটাইজড হয়ে গেছে। এবং আপা যেমনটা বললেন, এটি কিন্তু আমরা খুব ভালো টের পাই যখন আমরা একজন মানসিক রোগ বিশেষজ্ঞ হিসাবে কোনো সামাজিক অনুষ্ঠান বা বিয়ে বাড়িতে যাই। আমরা দেখতে পাই আমার সহকর্মী অন্যান্য চিকিৎসকের কাছে বিয়েবাড়িতে আগত অতিথিরা তাদের নানান সমস্যার কথা বলে সমাধান চাইছেন, কিন্তু একজন মানসিক রোগ বিশেষজ্ঞ হিসাবে আমি বেশ আরামে বিয়ে খেতে পারি, কারণ কেউ আমার কাছে তার সমস্যার কথা বলতে আসে না। এই বিষয়টি হচ্ছে মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদের একটি স্টিগমা। কিন্তু মনে রাখতে হবে, আপা যেটা বললেন যে শরীরের মতো আমাদের কিন্তু মনও আছে, এবং স্বাস্থ্যের যে ডেফিনেশন আমাদের ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল হেলথ, এই জায়গাটিতে যদি আমরা মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব না দেই, তাহলে স্বাস্থ্যের 3 ভাগের 1 ভাগই কিন্তু আমাদের অবহেলিত থেকে যাবে। এবং একটি কথা কিন্তু আমাদের সাধারণ মানুষের মধ্যে মনে করি আমরা, আমাদের চিকিৎসকরা মনে করি যে গ্রামাঞ্চলে, শহরের বাইরে বোধহয় এই মানসিক স্বাস্থ্য নিয়ে স্টিগমা বেশি। কিন্তু গবেষণায় কিন্তু প্রমাণিত হয়েছে যারা খানিকটা শহরে অঞ্চলে থাকেন এবং যাদের শিক্ষা রয়েছেন, তাদের মধ্যে কিন্তু মানসিক স্বাস্থ্য নিয়ে স্টিগমা গ্রামাঞ্চলের চাইতে বেশি। তার মানে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের এই শিক্ষার জায়গাটিতে কোথাও একটি ত্রুটি রয়েছে, আমার শিক্ষা পদ্ধতিতে ত্রুটি রয়েছে, যেখানে আমি মানসিক স্বাস্থ্যকে অ্যাড্রেস করাটা শিখাই নেই, যেখানে আমি শিখেই নেই যে তোমার শরীরের মতো মন আছে এবং তারও যত্নের প্রয়োজন আছে। এই জায়গাটিকে যখন আমি পারিবারিক শিক্ষায়, আমার স্কুলের কারিকুলামে, আমার দৈনন্দিন সাধারণ শিক্ষায় যুক্ত করতে না পারবো, ততদিন পর্যন্ত কিন্তু স্টিগমা থেকেই যাবে, বের হয়ে আসতে পারবো না। অর্থাৎ একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন রয়েছে। আপনি বলছিলেন মনের যত্ন নেবার প্রয়োজন, সেটি কিভাবে করা যেতে পারে? যদি আমি ধরে নেই যে এই মেট্রো লাইফ, ঢাকা সিটিতে যিনি থাকছেন তিনি তো ব্যস্ত, রাস্তায় চলে যাচ্ছে 4 ঘন্টা আসা যাওয়া, যে অফিসেই তিনি যান সেখানে তার সারা দিন যাচ্ছে, দিন শেষে হয়তো রাত 9টার দিকে বাসায় ফিরছেন। কমন একটি প্রোটোটাইপ লাইফের কথা যদি আমি বলি, এর ভিতর মনের যত্ন এত ব্যস্ততার ভিতরে কি করে নেওয়া যেতে পারে, মনকে কি করে ভালো রাখতে পারি? 2টা বেসিক বিষয়ের উপর আমাদেরকে প্রথম গুরুত্ব দিতে হবে। একটি হচ্ছে মানসিক স্বাস্থ্য আর মানসিক রোগ সম্পূর্ণ আলাদা। আমাদের প্রত্যেক মানুষের মানসিক স্বাস্থ্য রয়েছে এবং তার যত্নের প্রয়োজন। রোগ কিন্তু সবার নাই, একটা অংশের রোগ আছে, তাদের চিকিৎসা প্রয়োজন, কিন্তু মন আছে সবার, সেটি খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যেটির উপর আমার গুরুত্ব দিতে হবে, সেটা আমার মনের যত্ন আমার মতো করে করতে হবে। আর একজনের জন্য যেটা মনের যত্ন হচ্ছে, আমার জন্য সেটা মনের কষ্টও হতে পারে। কেউ বলবেন বেড়াতে গেলে আমার মনটা ভালো থাকে, আমি বলবো বেড়াতে গেলে তো টাকা খরচ হয়, আমার মনটা আরও খারাপ হয়ে যেতে পারে। কেউ বলবেন ভালো ভালো খাবার খেলে আমার মনটা ভালো হয়, আমি বলবো যে বেশি খাবার খেলে ওজন বেড়ে যাবে, এই ভয়ে আমার মনটা খারাপ হয়ে যেতে পারে। তার মানে মনের যত্ন কিন্তু একদমই কাস্টমাইজ অ্যান্ড টেইলর মেড, প্রত্যেকের জন্য আলাদা আলাদা। এই 2টো বিষয় যদি আমরা মাথায় রাখি, যে মানসিক স্বাস্থ্যের যত্ন সবার জন্য বা মনের যত্ন সবার জন্য, কিন্তু মনের যত্ন প্রত্যেকের জন্য আলাদা আলাদা, এটি হচ্ছে প্রথম বেসিক প্রিন্সিপাল আমাদেরকে আসতে হবে। এরপরে মনের যত্নের জন্য আমরা মেনে নিব আমার একটি মন আছে, এবং মনের যত্নের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি বলেছেন যে মেট্রো অঞ্চলে আমরা যারা থাকি, চলাফেরা করি, দিনের অনেকটা সময় চলে যায়, এই জন্য আমাদের একটা পরিমিত পরিমাণে সঠিক সময়ে ঘুমাতে হবে। পরিমিত পরিমাণে সঠিক সময়ে ঘুমটা হচ্ছে রাতে ঘুমাতে হবে। আমাদের ইদানিং এই মেট্রো লাইফে আমরা দেখতে পাচ্ছি রাত জাগা এবং দিনে ঘুমানোর যে প্রবণতা, তা আমাদের সার্কাডিয়ান রিদম স্লিপ ডিসঅর্ডার তৈরি করে, যা মানসিক স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এবং ইয়াং ছেলেমেয়েরা কিন্তু এই অভ্যাসে বেশি পড়ে যাচ্ছে, যেটি তাদেরকে পরবর্তীতে রাগ বাড়াচ্ছে, হাত কাটছে, তারা অন্যের সাথে মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, মনোযোগ দিতে পারছে না। ফলে রাতে ঘুমটা তাদের রাতে হতে হবে। এটি মনের যত্নের জন্য খুব গুরুত্বপূর্ণ। মনের যত্নের জন্য মি টাইম বলি আমরা, নিজেকে খানিকটা সময় দিতে হবে। আমি কি নিজেকে সময় দেই কিনা? আমার মনের যত্নের জন্য পাঠাভ্যাস, বই পড়া, গান শোনা, বাগান করা, যার যার ধর্ম অনুযায়ী ধর্মচর্চা করা, সামাজিকতা, এটি খুব গুরুত্বপূর্ণ। অন্যের সাথে মিলেমিশে থাকা। এবং লাস্ট এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে মনের যত্নের জন্য প্রতিদিন নিজেকে একবার করে ধন্যবাদ দিতে হবে।
একবার করে যদি আমি নিজেকে ধন্যবাদ দিই, আমার সেলফ স্টিম বা আত্মবিশ্বাস বাড়বে, আমার মনটা অনেক সবল ও সতেজ থাকবে। আর যদি মনের কোনো অসুখ হয়েই যায়, মনের কোনো সমস্যা হয়েই যায়, তখন তার চিকিৎসা নিতে হবে। যত্নের পরেও যদি কারো অসুবিধা হয়ে যায়, তখন মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে যেয়ে চিকিৎসা নিতে হবে। আর চিকিৎসা নিয়ে আমি যেটি বলবো, চিকিৎসা নিয়েও কিন্তু আমাদের একটা ট্যাবু আছে, চিকিৎসা নিয়েও আমাদের একটা স্টিগমা আছে। সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের অনেক চিকিৎসকদের মধ্যে এই ধারণাটি আছে যে মানসিক রোগের ওষুধ মানেই ঘুমের ওষুধ, আর মানসিক রোগে কোনো ওষুধই লাগে না, শুধু কাউন্সিলিং দিলেই মানসিক রোগ ভালো হয়ে যায়। এটি কিন্তু আমাদের খুব একটি ভ্রান্ত ধারণা। জি, খুবই গুরুত্বপূর্ণ এবং টাইমলি আমি মনে করি যে মানসিক রোগের ওষুধ কেবল ঘুমের ওষুধ এটি হয়তো অনেক দিন ধরেই পরিচিত, কিন্তু মানসিক রোগের জন্য আসলে কেবলমাত্র কাউন্সেলিংই যথার্থ বা যথেষ্ট, সেই জায়গাটি কিন্তু আসলে আমরা ভুগছি। সমাজে অনেক মানুষ এভাবেই বিশ্বাস করেন। আমি এই দুটি প্রশ্নের উত্তরই আপনার কাছ থেকে নিব। তার আগে আপার কাছে একটু শরীরের খবর নিয়ে আসি। আপা, এই সময়টিতে দেখা যায় যে গরমও পড়েছে, হয়তো দীর্ঘদিন ধরে গত 1-1.5 মাস ধরে গরম রয়েছে, শরীরে কিছু অল্প পরিমাণে পানি শূন্যতা অনেকের থাকছে, তার ভিতর ভাজা পোড়া রেড মিট খাচ্ছে। কারো কারো ক্ষেত্রে কিন্তু আমরা পাই যে এই সময়টিতে কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যা নিয়ে আসছে। কি করে দূরে থাকতে পারি আমরা কোষ্ঠকাঠিন্য থেকে, সেই জায়গাটি জেনে নেব। আচ্ছা, ধন্যবাদ। স্বাস্থ্য তো সকল সুখের মূল, স্বাস্থ্যটা তো ঠিক রাখতেই হবে ভালোভাবে চলতে গেলে। সেক্ষেত্রে হলো যে দেখা যাচ্ছে যে যদি আমি খাবারের তালিকায় যদি বলেন যে খাবারের তালিকা সকালে, দুপুরে এবং রাত্রে, এবং সাথে হলো যে একটা টাইম হলো 11টার সময়, মানে গ্যাপ দিয়ে, এবং হয় বিকাল 4টা-5টার সময়, এরকম কিন্তু 5টা যদি ভাগ করে ঠিকমতো খাওয়া যায়, এবং সেখানে যদি পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত খাবার যেটা খান না কেন, তেল মশলাযুক্ত কমটা খেতে হবে, বাইরে ভাজা পোড়াটা বা ঘরেও ভাজা পোড়াটা যতটুকু কম পারা যায়। এবং আঁশ জাতীয় খাবারটা কিন্তু আমাদের কনস্টিপেশনটাকে অনেকটা কিন্তু দূরে রাখে। আঁশ জাতীয় খাবারটা, যেমন আপনি যদি বলেন আঁশ জাতীয় খাবারের মধ্যে অনেক কিছু পাওয়া যায়, যেমন আমাদের বিভিন্ন ধরনের শাকসবজিতেও কিন্তু আছে, সাথে হলো যে আপনার শাকের মধ্যে, যেমন ডাঁটা শাক বা এগুলা শাকের মধ্যে কিন্তু অনেক জাতীয় কিন্তু আঁশ জাতীয় খাবারটা পাওয়া যায়। সেই জাতীয় খাবারটা যদি বেশি থাকে, এবং পানিটা কিন্তু আপনাকে, মানে পূর্ণবয়স্ক একজন মানুষ যারা আছেন তাদের কিন্তু 12 থেকে 14 গ্লাস, মানে 2 থেকে 2.5 লিটার বা 3 লিটার পর্যন্ত কিন্তু পানিটা খাওয়া দরকার। তাহলে কিন্তু আপনার এই যে কোষ্ঠকাঠিন্য যেটা কনস্টিপেশন, সেটা কিন্তু অনেকটা দূর হয়ে যায়। তো সেক্ষেত্রে এই যখন আপনারা বেশি পরিমাণে রেড মিট জাতীয় খাবারটা, প্রোটিন জাতীয় খাবারটা বেশি খেলে, যদি পানিটা কম খান বা আঁশ জাতীয় খাবারটা কম খান, তাহলে কিন্তু এই সমস্যাটা দেখা যেতে পারে। এবং যে ক্ষেত্রে যাদের ইউরিক অ্যাসিড বেশি লেভেলটা বেশি থাকে, অনেকের ক্ষেত্রে এটা কিন্তু বংশগতীয়, কিন্তু অনেক আছে যে ফ্যামিলি থেকে পেয়ে যাচ্ছে ইউরিক অ্যাসিড লেভেলটা বেশি, এবং অনেকে কিন্তু সমস্যাটা ইদানিং বেশি দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আপনাকে ওই ক্ষেত্রে খাবারে কিন্তু রেস্ট্রিকশন করা আছে, কী কী খেতে পারবেন, কী খেতে পারবেন না। ডাল জাতীয় খাবারটাকে রেস্ট্রিকশন করা হয়, প্রোটিন জাতীয় খাবারটা অনেকটা কিন্তু কমিয়ে আনতে হয়। সেক্ষেত্রে ওই যে বললাম যে খাবারের তালিকায় যদি আপনি পুষ্টিকর খাবার এবং ব্যালেন্স ডায়েট যেটাকে বলি, সেটা যদি মেনটেন করে চলেন, তাহলে এই সমস্যাগুলো কিন্তু আসলে হয় না, এবং আমরা দূরে থাকতে পারবো। আপনি বিরতির আগে একটি বিষয় বলছিলেন যে ওরাল স্যালাইন ডিহাইড্রেশন হলে, যে কোনো কারণেই হোক, যেটা হলো সঠিক পরিমাণে আসলে মানে তৈরি করাটা, পেট খারাপ, যে কোনো কারণেই হোক, ওরাল স্যালাইন একটি সবথেকে ভালো উত্তম ঘরোয়া পদ্ধতি। ওরাল স্যালাইনটি আসলে তো আমরা প্যাকেট আকারেই কিনতে পাওয়া যাচ্ছে, সহজলভ্য ওরাল স্যালাইন। সেটি কতটুকু পানিতে মিশিয়ে খেতে হবে, এবং আমি যদি একবার সেটি তৈরি করে রাখি, সেটি কতক্ষণ পর্যন্ত আমি পুনরায় খেতে পারবো? 500 ml পানির মধ্যে পুরো 1 প্যাকেট স্যালাইনটা দিতে হবে, সেটা দিয়ে তারপরে তৈরি করে জাস্ট ওইটা খেতে হবে। এবং এটা যদি বলে খুব গরমের সময় কিন্তু আসলে বেশিক্ষণ রাখা ঠিক না, মানে 8 থেকে 10 ঘন্টার বেশি রাখাটা ঠিক না, 6 ঘন্টার মতো রাখলে সেটি ভালো থাকছে, সেটাই আনাপ। আর তৈরিটা কিন্তু আসলে মনে রাখতে হবে। অনেক আছে যে একটা গ্লাস এমনি পানির মধ্যে হয়তো 250 ml বা আরো কম, ওটা কিন্তু ব্যালেন্সটা হচ্ছে না, একদমই হচ্ছে না। সেক্ষেত্রে ওই সময় কিন্তু পানি শূন্যতা ডেভেলপ করে। এই জন্য অবশ্যই মনে রাখতে হবে স্যালাইন তৈরির পদ্ধতিটা কি, সেটা আসলে জেনে তারপর খাওয়াটা উচিত। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। খুব আমাদের প্রাত্যহিক জীবনে প্রয়োজন এমন অনেকগুলো পরামর্শ স্বাস্থ্য এবং শারীরিক এবং মানসিক স্বাস্থ্যজনিত আপনাদের কাছ থেকে পাচ্ছি। আরও কিছু জানবার রয়েছে আপনাদের থেকে, তার আগে যেতে হচ্ছে বিরতিতে। দর্শক, সময় হলো বিরতির, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? এই ঈদের এই সময়টিতে আমাদের আলোচনার বিষয় কিন্তু উৎসবে শরীর ও মনের সুস্থতা, সেই জায়গাটি নিয়ে আলোচনা বেশ অনেক দূর এগিয়েছে। শেষ অংশে আমরা ঢুকলাম, কিছু বিষয় জেনে নিব যেটি আমাদের শরীর এবং মনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। চলুন দর্শক, আলোচনা শুরু করি।
যে পয়েন্টটি বিরতির আগে আপনি বলছিলেন যে আমাদের আসলে অনেকের ভিতরে এই প্রবণতা রয়েছে, কখনো কখনো চিকিৎসকদের ভিতরেও বা স্বাস্থ্যকর্মীদের ভিতরেও এই প্রবণতা আমরা দেখছি যে হয়তো তার শিশুটি কোনো ধরনের মানসিক সমস্যাতে ভুগছে অথবা তার পরিবারের কেউ ভুগছে, তারা চাচ্ছে যে ওষুধ ছাড়া কেবলমাত্র কাউন্সেলিংয়ের মাধ্যমে এই বিষয়টিতে ভালো থাকা যায় কিনা, কি বক্তব্য আপনার? না, প্রথমত আমরা বলবো কাউন্সিলিং মানসিক রোগের চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, খুবই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যখন মানসিক রোগে আমাদের মস্তিষ্কের নিউরোট্রান্সমিটারগুলো পরিবর্তিত হয়ে যায়, একটা কেমিক্যাল চেঞ্জ হয়ে যায়, তখন শুধুমাত্র কাউন্সিলিং দিয়ে কিন্তু তাকে সুস্থ করে তোলার সুযোগ নাই। সেক্ষেত্রে কিন্তু ওষুধের প্রয়োগ করতেই হবে এবং ওষুধগুলো বিশ্বব্যাপী প্রয়োগ করা হয় এবং এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের FDA থেকে শুরু করে পৃথিবীর বড় বড় যারা এই ওষুধগুলোকে মান নিয়ন্ত্রণ করেছেন, এদেরকে লাইসেন্স দিয়েছেন, তার লাইসেন্সের ভিত্তিতেই কিন্তু সারা পৃথিবীতে ওষুধ প্রয়োগ করা হয়। বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। এই ওষুধগুলো কিন্তু কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নাই সে কথা আমরা বলবো না, প্রত্যেকটি ওষুধেরও পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়াকে কনসিডার করেই কিন্তু আমরা ওষুধগুলো দিয়ে থাকি এবং পার্শ্ব প্রতিক্রিয়া হলে ওষুধ পরিবর্তন করার সুযোগও কিন্তু রয়েছে। সেক্ষেত্রে শুধুমাত্র কাউন্সিলিংয়ের উপর নির্ভর করতে গেলে কিন্তু রোগটিকে আমরা বলবো জটিল থেকে জটিলতর হতে পারে। কখনো কখনো হয়তো শুধুমাত্র কাউন্সিলিংয়ে কাজ হতে পারে যখন ছেলেদের একটু পড়ালেখার মনোযোগ কম থাকে, হয়তো সম্পর্কের একটা জটিলতা থাকে, সেগুলো হচ্ছে সাধারণ কিছু বিষয়, সামাজিক কিছু সমস্যা, সেগুলোতে কাউন্সিলিং কাজ দিবে। কিন্তু যখন সেটি একটি মানসিক রোগে রূপান্তরিত হয়, যার নাম সিজোফ্রেনিয়া, যার নাম বাইপোলার ডিসঅর্ডার, যার নাম ডিপ্রেশন, অথবা যার নাম কন্ডাক্ট ডিসঅর্ডার, পার্সোনালিটি ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার, মনে রাখবেন প্রত্যেকটি শেষে কিন্তু ডিসঅর্ডার বা ডিজিজ বলে একটি শব্দ যুক্ত হয়েছে, সেটি কিন্তু শুধু কাউন্সিলিং দিয়ে ঠিক করার সুযোগ নাই। তখন কিন্তু আমাদেরকে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করতে হবে। তবে মাথায় রাখতে হবে, চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে ওষুধ কেনা যাবে না। বা একজন রোগী এই সমস্যার জন্য এই ওষুধ খেয়ে ভালো হয়েছেন, আমিও সেটা শুনে সেই ওষুধটি খেলাম, সেটিও করা যাবে না। অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে খেতে হবে। ওষুধের যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়েই থাকে, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াকে কনসিডার করেই কিন্তু ওষুধগুলো বাজারজাত করা হয়। ফলে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়েই থাকে, তবে চিকিৎসকের সাথে যোগাযোগ করে তার কাছ থেকে ওষুধটিকে পরিবর্তন করে নিতে হবে। মানসিক রোগের চিকিৎসায় ওষুধকে যদি আমরা ভয় পেতে থাকি, তাহলে কিন্তু মানসিক রোগ জটিল থেকে জটিলতর আকার ধারণ করবে। নিঃসন্দেহে আপনি যে বিষয়টি বললেন যে এটিকে অবহেলা করার সুযোগ নেই এবং ওষুধ নিজে নিজে নেয়ারও সুযোগ নেই, বন্ধ করারও সুযোগ নেই, চিকিৎসকের পরামর্শ নিয়েই ওষুধের ব্যবস্থাপনাতে যেতে হবে। যে জায়গাটিতে আপনি বলছিলেন যে এই ঈদের সময়গুলোতে বিশেষ করে আমাদের সড়ক ব্যবস্থা বা সব কিছু মিলিয়ে দুর্ঘটনার সম্ভাবনাও কিন্তু বেড়ে যায়, বা পত্রপত্রিকা খুললে ঈদের পর যখনই পত্রিকা আসে দেখা যায় যে দুর্ঘটনার একটি পরিসংখ্যান পাওয়া যায় সবসময়। এই জায়গাটিতে আসলে কি করণীয় এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সেই জায়গা মোকাবেলাতে, হয়তো গ্রামে গঞ্জে জেলা শহরে বিভাগীয় শহরে দুর্ঘটনা ঘটছে, তো তিনি কি তার নিকটস্থ হাসপাতালে যে প্রাথমিক চিকিৎসাটুকু শুরু করতে পারবেন? অবশ্যই পারবেন, সেই ব্যবস্থাপনা কিন্তু করা আছে এবং অতীতে দুর্ঘটনার চেয়ে কিন্তু ইদানিং কিন্তু অনেকটাই কিন্তু কমে আসছে। সড়ক দুর্ঘটনা কিন্তু অনেকটা ব্যবস্থাপনা কিন্তু অনেক ভালো, আপনারা জানেন আগের চেয়ে সড়ক ব্যবস্থাপনা ভালো হওয়ার কারণে কিন্তু যদি বলি 3-4 বছর আগেও যে দুর্ঘটনা খুব বেশি হতো ঈদের সময়টাকে, এখন কিন্তু অনেকটা কমে আসছে। আর ব্যবস্থাপনা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা কিন্তু চাইলে চিকিৎসা নিতে পারবেন আশেপাশে যেখানে হোক না কেন অ্যাক্সিডেন্টটা, আশেপাশে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গেলেই ব্যবস্থাটা প্রাথমিক ব্যবস্থাপনা নিতে পারবেন। আর বলবো যে অবশ্যই সাবধানে চলার জন্য ঈদের সময় যারা আছে ঢাকা থেকে বাইরে যাচ্ছে বা বাইরে থেকে ঢাকায় ফিরছে, যার যারা মানে এলাকায় যারা ফিরছে, নিজে নিজে দেশ গ্রাম থেকে শহরে আসছে, সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, সাবধানে চলবেন। খুব বেশি হুড়াহুড়ি করে ভিড় করে আসলে ওঠার দরকার নেই, একটু সাবধানে একটু আস্তে ধীরে আসলে যাওয়া ভালো। কারণ হলো যে আমরা চাই সবাই একটা ভালো মতো সুস্থ মতো জীবন চাই, সেক্ষেত্রে সুস্থ লাইফ চাইতে গেলে, সুস্থভাবে কিন্তু বাঁচতে হলে সবাইকে একটু ধৈর্যশীল হতে হবে। যেমন স্বাস্থ্য দরকার, মনও দরকার। ভাই যেটা বললেন, আসলে মনটাকে ভালো রাখতে গেলে সেখানে কিন্তু পরিবারের ভূমিকা কিন্তু অনেক বেশি। আজকে যে শিশুটা বেড়ে উঠছে, তাকে মেন্টালি কীভাবে সাপোর্টটা দেওয়া যায় সেটা পরিবার থেকে কিন্তু সে শিখবে। তারপর সমাজেরও কিন্তু দায়বদ্ধতা আছে। তো সবাই মিলে যদি আমরা একসাথে ভালো থাকতে পারি, তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য মন দুটোই ভালো থাকবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। একটি বিষয় আলোচনায় উঠে এসেছে পূর্বের কোনো প্রশ্নের রেশ ধরে, আপনি বলছেন যে ব্যক্তিত্বের সমস্যা। এই শব্দটি কিন্তু আমাদের কাছে কিছুটা নতুন। আমরা মানসিক নানা ধরনের সমস্যার কথা বিভিন্ন সময় আপনাদের কাছ থেকে শুনেছি, স্কিজোফ্রেনিয়া, ডিপ্রেশন, অ্যাংজাইটি, প্যানিক ডিসঅর্ডার, এগুলোর সাথে কিন্তু আমরা কম বেশি সাধারণ মানুষরাও আজকাল পরিচিত হয়ে উঠছি।
ব্যক্তিত্বের সমস্যাটি কি সংক্ষেপে যদি আপনার কাছ থেকে জেনে নিই? আসলে ব্যক্তিত্ব বলতে সাধারণ মানুষ মনে করে খুব রাশভারী, কেউ খুব ভাব ধরে বসে থাকবে, কিন্তু মানসিক রোগ বিজ্ঞানে, আমাদের মনোবিজ্ঞানে কিন্তু ব্যক্তিত্ব শব্দের অর্থ হচ্ছে একজন ব্যক্তির ইউনিক চিন্তা ও তার আচরণ। একজন ব্যক্তি কিভাবে চিন্তা করেন এবং কি আচরণ করেন সেটাই কিন্তু তার ব্যক্তিত্ব। মানে তার মতো করে আর কেউ কিন্তু চিন্তা করবে না, আর কেউ তার আচরণ করবে না, এটি তার জন্য ইউনিক এবং এককভাবে সে এটি করছে। এই ব্যক্তিত্বটি যখন তার নিজের জন্য, ওই চিন্তা বা আচরণটি যখন তার নিজের জন্য অথবা অপরের জন্য অথবা সমাজের জন্য অথবা তার পেশার জন্য তার ফাংশনিংকে যখন হ্যাম্পার করে এই চিন্তা ও আচরণ, তখন তাকে আমরা বলি ব্যক্তিত্বের সমস্যা বা পার্সোনালিটি ডিসঅর্ডার। নানান ধরনের ব্যক্তিত্বের সমস্যা রয়েছে। আমরা বলি প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, সিজিওটাইপাল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, সিজিওয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার বলে একটি আছে, যারা নিজেদেরকে ক্ষতি করার প্রবণতা তাদের মধ্যে থাকে, তাদেরকে আত্মহত্যার প্রবণতা তাদের ভেতরে থাকে। ফলে ব্যক্তিত্বের সমস্যাকেও কিন্তু অবহেলা করা যাবে না, এটি কিন্তু এক ধরনের গুরুতর মানসিক সমস্যার ভেতরেই পড়ে। ফলে ব্যক্তিত্বের সমস্যা যদি কারো হয়েই থাকে, তখন কিন্তু অর্থাৎ তার চিন্তা ও আচরণ যদি অস্বাভাবিক হতে থাকে, যা তার নিজের এবং অপরের জন্য ক্ষতির কারণ, তখন কিন্তু তাকে কিন্তু চিকিৎসার আওতায় নিয়ে আসতে হবে। এবং এই ব্যক্তিত্বের সমস্যার চিকিৎসা কিন্তু দীর্ঘমেয়াদী। এই জায়গাটি আমি যতটুকু বুঝতে পারলাম আলোচনা থেকে, যে এটি আসলে বিশদ আলোচনার দাবি রাখে আপনার কাছ থেকে। পরবর্তীতে কোনো একদিন আমরা সময় চেয়ে নিব, এই ব্যক্তিত্ব জনিত যে সমস্যাগুলো সেগুলো বিস্তারিত জেনে নেবার চেষ্টা করব। আলোচনার প্রায় শেষাংশে চলে গিয়েছি। একটি প্রশ্ন দুজনের কাছেই থাকবে, যে ছোটবেলার ঈদ আর এখন আসলে আপনারা দুজনেই খুব দায়িত্বশীল জায়গাতে রয়েছেন, এখনকার ঈদ তফাৎটি কোথায়? ছোটবেলার ঈদ আর এখনকার ঈদের মধ্যে তফাৎ হচ্ছে, ছোটবেলা যা করতে চাইতাম তা করতে পারতাম না, এখন যা সেগুলো করতে পারি কিন্তু সেগুলো করার সুযোগ হয়ে ওঠে না। ছোটবেলা অনেক বেশি খেতে চাইতাম, তখন হয়তো এতগুলো খাবার, এত ভ্যারিয়েশন আমার সামনে থাকতো না, কিন্তু এখন এত খাবার, এত ভ্যারিয়েশন থাকে, কিন্তু আপাদের পরামর্শে সেই খাবারটি কিন্তু আমি আর খেতে পারি না। জি আপা, একই প্রশ্ন আপনার কাছে, যে ছোটবেলার ঈদ আর এখন। ছোটবেলায় তো আসলে ঈদটা তো অনেক, ওই সময়টা, আমাদের সময়টা তো আসলে যে সবাই মিলে একসাথে, যেটা হলো তো যে আশেপাশে সবাই মিলে একসাথে ঈদটা করতাম, দাদা বাড়িতে, নানা বাড়িতে। যে এখন যেটা আসলে যাওয়া হয় না, এখন আসলে দেশে খুবই কমই যাওয়া হয়, বাসার মধ্যে একসাথে সবাই মিলে করছি। ওই যে মানে খুব একটা বন্ধনের জায়গাটা, সেটা কিন্তু মনে হচ্ছে এখন যান্ত্রিক যুগে অনেকটা কমে আসছে। আর অনেক তো দায়িত্ববোধের জায়গাটা তো আসলে বেশি, চাইলে তো যেতে পারছি না, হাসপাতালকে দেখতে হচ্ছে। সব কিছু মিলে আসলে ঈদ ভালোই কাটছে। সব কিছু মিলে আসলে বলবো যে দেশ উন্নত হচ্ছে, আমরাও কিন্তু উন্নতির দিকে যাচ্ছি। সেক্ষেত্রে সবাইকে বলবো যে সবাই যে যার মতো ভালো থাকুক, সবাইকে নিয়ে একসাথে ফ্যামিলি নিয়ে ভালো থাকুক, সবার জন্য শুভকামনা থাকলো। জি অনেক ধন্যবাদ। সবার শেষে যে বিষয়টি আপনাদের কাছে বলতে চাই, এত ঈদের ভিতর পরিবার এবং আপনার পেশার সময়ের বাইরেও আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা থাকলো। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আজ আলোচনা হলো ঈদের শরীর ও মনের সুস্বাস্থ্য নিয়ে। শারীরিক বিষয়গুলো কিন্তু আমরা স্বাস্থ্য এই আলোচনাতে প্রয়াসী নিয়ে আসি। আজকে যে বিষয়টি আপনাদের আবার স্মরণ করিয়ে দিতে চাই এবং আপনাদের কাছে এই বার্তাটি থাকুক, সেটি চাই মনের যত্ন নিতে হবে। আমরা যে কাজই করি, আমাদের নিজের জন্য কিছুটা মি টাইম, যে আমি নিজের জন্য, নিজেকে ভালো রাখার জন্য কিছু সময় ব্যয় করতে হবে। তাহলে আসলে আমার মনও ভালো থাকবে এবং আমি শারীরিকভাবেও, শারীরিক যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটিও আমি খুব পজিটিভলি ফেস করতে পারবো। দর্শক, আপনাদের সকলের ঈদ ভালো কাটুক, সুস্বাস্থ্যে এবং খুব সুন্দর মনে কাটুক, সেই প্রত্যাশায় আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।